আচ্ছা, ইতিহাস ইতিহাস জানতে হবে এই জন্য যে ইতিহাসের সাথে কিন্তু লিটারেচারের একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ ইতিহাসের উপরে বেস করে লিটারেচারের আংশিক জিনিস লেখা হয়, তো আমরা সেই জিনিসটাই জানবো আর কি। ওকে, প্রথমে আসি ওল্ড ইংলিশ লিটারেচার। ওকে, এটা জানার জন্য আমাদেরকে ইতিহাসের কিছু সাহায্য নিতে হবে। ফাইন, আমরা একটু ম্যাপে চলে আসি আর কি। তো ম্যাপ এটা বোঝানোর জন্য, নট এটা যে একদম একুরেট তেমনটা না, বোঝানোর জন্য আর কি। তো এখানে ইংল্যান্ড, ঠিক এর পাশে আমরা বলতে পারি আয়ারল্যান্ড। আমরা এটাকে নামকরণ করি, এটা ইংল্যান্ড, এটা আয়ারল্যান্ড। তো ওয়ান কাইন্ড অফ ইংলিশই বলা যায় আসলে। এখানটাতে একটা নদী বা আমরা এটা বলি সাগর, যেটা সাগরের নাম আমরা জানি ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল, ঠিক এখানে ফ্রান্স, ফ্রান্সের এই পাশটাতে জার্মানি। আমরা এখানে লিখি এটা ফ্রান্স, এইটা জার্মানি। ওকে, এখানে বাল্টিক সাগর, এইখানটাতে ডেনমার্ক, ডেনমার্কের এইখানটাতে আছে নরওয়ে, এখানে আসে সুইডেন, ডেনমার্ক, সুইডেন। ওকে, আচ্ছা, এইখানটাতে আছে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের সাথে আসে রাশিয়া, এই রাশিয়া। এই হলো গিয়ে ইউরোপের এই অঞ্চলটার ম্যাপ আর কি। এটা ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স। আচ্ছা, এটা আটলান্টিক মহাসাগর, এখানে আছে আইসল্যান্ড। আচ্ছা, আইসল্যান্ড, আর এখানে থাকবে হলো গিয়া বৃহৎ দ্বীপ যার নাম হলো গিয়ে গ্রিনল্যান্ড। ঠিক আছে, এটা আটলান্টিক মহাসাগর, আটলান্টিক ওশিয়ান। ওকে, তো মোটামুটি এই ম্যাপটা একটু জানতে হবে ওল্ড ইংলিশ পিরিয়ড জানার জন্য। কেন সেটা বলতেছি। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের শুরুতেই আমরা ইতিহাসটা জানতে হবে। তারপর ইতিহাসটা কি, প্রথম ইতিহাস হলো গিয়া, আমরা ইতিহাসের এই পর্যায়ক্রমটাকে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করি। সেটা হলো গিয়া, টেকনিকটা কি, টেকনিকটা হলো ক্রাভন। এই ক্রাভন শব্দের মানে কি, সি দ্বারা বোঝায় কেল্ট। এটা হলো গিয়ে বলতে হবে 55 BC এর পূর্বে ইংলিশ, অর্থাৎ ইংল্যান্ডে যারা থাকতো, ইংল্যান্ডের মানুষ, ইংল্যান্ডের মানুষ। ওকে, এবার আর দ্বারা বোঝায় রোমান। রোমানরা ইংল্যান্ড শাসন করছে 55 BC থেকে শুরু করে 407 AD পর্যন্ত। রোমানরা ছিল এইখানটাতে কোথাও, ভূমধ্যসাগরের এই অঞ্চলটাতে। আচ্ছা, জুলিয়াস সিজারের মাধ্যমে যে সাম্রাজ্যটা তৈরি হয়েছিল, ওই যে ভেনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এর যে কথা যে বলছিলেন যিনি, সেই রোমানরা ইংল্যান্ড দখল করে মোটামুটি 500 বছরের একটা শাসন করছে ওরা, এই রোমানরা। ঠিক আছে, আচ্ছা, তো রোমানরা 407 AD চলে যায়। তখন এই কেল্টরা কেলদেরকে শাসন করার জন্য দুইটা উপজাতি আসে, একটা হলো গিয়ে সেকশন, আর একটা হলো গিয়ে জুট।
ওকে, এই কেলদের শাসন করার জন্য এই সেকশন এবং জুটরা আসে এই জার্মান থেকে, এইখান থেকে জার্মান। ওকে, শাসন করা বা এদেরকে ডেকে আনা আর কি। সেকশন শব্দের অর্থ কি? সেকশন শব্দের অর্থ সেকশন, এটা হলো গিয়া সোয়ার্ডম্যান, অর্থাৎ যারা তরবারি চালাইতো। আর জুট হলো গিয়া উপজাতির নাম, উপজাতি জার্মানি। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে অ্যাংলো। অ্যাংলো বলা হয় যত ধরনের ইংলিশ ম্যান আছে তাদেরকে। তো যখন কেলদেরকে শাসন করার জন্য সেকশন এবং জুটরা আসলো 407 এডিতে, মোটামুটি 407 এডি থেকে তারা মোটামুটি 1066 পর্যন্ত শাসন করে, ঠিক আছে। আর এই সময়কালটাতে যে সময়কালটা, সেটাকে বলবো আমরা অ্যাংলো সেকশন পিরিয়ড। এই সময়টাতে আমরা পাই ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যাকচুয়ালি। ওকে, তো এখন ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু এই পুরোটা সময় জুড়ে ছিল আর কি, 407 এডি থেকে 1066 এডি পর্যন্ত। বাট এখানে একটা কথা আছে, তাহলে এই দ্বারা তো বুঝাইলাম যে অ্যাংলো সেকশন পিরিয়ড। ওকে, অ্যাংলো রাশিয়া কি করবো, বি দ্বারা কি বুঝায়? বি দ্বারা বুঝায় ভাইকিং, ভাইকিংস। এরা হলো গিয়া 746 এডিতে ইংল্যান্ড অ্যাটাক করে। বাট তারা পারে নাই, তারা ব্যর্থ ছিল, ব্যর্থ। এই ভাইকিংসরা কারা? ভাইকিংসরা হলো গিয়ে এরা আসছিল এই যে বাল্টিক সাগর, আইসল্যান্ড, এই অংশ থেকে। এই উপজাতিদেরকে বলা হয় ভাইকিংস। এরা সমুদ্রে রাজত্ব করত। এরা আসছিল এই মোটামুটি এই দিক থেকেও আসছিল ইংল্যান্ডে, আবার জার্মানি হয়ে ইংল্যান্ডে আসে, ঠিক আছে। অর্থাৎ ভাইকিংস বলা হয় নর্ডিক অঞ্চলের সমুদ্রের উপকূলের মানুষদের, উপকূলের একটি উপজাতি। নর্ডিক অঞ্চলগুলো কারা? নর্ডিক অঞ্চল আর স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল মোটামুটি একই। এই যে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ঠিক আছে, এদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল। নর্ডিক অঞ্চলে আরো দু একটা দ্বীপপুঞ্জ যুক্ত হবে আর কি। স্ক্যান্ডিনেভিয়ান হলো গিয়ে এই যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় নরম্যান। 1066-তে ইংল্যান্ড অ্যাটাক করে যারা আর কি, ইংল্যান্ড অ্যাটাক করে। এরপর নতুন একটা যুগ শুরু হয় যার নাম মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড 1066-তে এই নরম্যানরা অ্যাটাক করে। নরমানরা হলো গিয়ে এরাও এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে আসছিল, ফ্রান্সে আসছিল, ফ্রান্সের উত্তরে এই যে এই জায়গাটাতে। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা ছিল নরম্যানদের। এরা আইসা ফ্রান্সের স্থানীয়দের সাথে মিলমিশ হয়ে একটা নতুন প্রজাতি তৈরি করে, যাদেরকে বলা হয় নরমান। এরা 1066-তে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে আসে এবং অ্যাংলো স্যাক্সনদেরকে সরাইয়া অ্যাংলো নরমান প্রজাতি শুরু করে। আমরা এটাকে বলবো অ্যাংলো নরম্যান পিরিয়ড, যেটাকে আমি বলবো 1066 এডি এর পরে। আচ্ছা, এখন ওল্ড ইংলিশ পিরিয়ড কাদেরকে বলা হয়?
একটু খেয়াল করি, কেলদের সময়ের কোনো ধরনের লিটারেচার ইংরেজি সাহিত্যে আসে নাই। আচ্ছা, রোমানরা এসের পর রোমানদের নিয়ে ল্যাটিন ভাষায় অনেক সাহিত্য রচনা হয়েছে, সেটা ভিন্ন জিনিস, সেটা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়ে না। বাট প্রথম ইংলিশ লিটারেচারের মধ্যে আসে কখন? এই যে 407 এডি থেকে 1066 এই সময়কালটাতে আর কি। এই জন্য এই সময়কালটাকে আমরা ইংলিশ লিটারেচারের ওল্ড ইংলিশ পিরিয়ড বলতে পারি আর কি। এখানে এখানে কিছু ধরনের বা লেখকরা তারা কাজ করেছেন সে সম্পর্কে আমরা এখন জানবো, আপাতত ইতিহাস শেষ। লিটারেচার সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারছি যে অ্যাংলো সেকশন যে পিরিয়ড 407 এডি থেকে শুরু করে 1066 পর্যন্ত, এই সময়কালটাকে আমরা বলতে পারি অ্যাংলো সেকশন পিরিয়ড। ঠিক আছে, তো আমরা সেটাই দেখব যে অ্যাংলো সেকশন পিরিয়ড এই সময়কালটা ছিল 407 অথবা 450 থেকে 1066 পর্যন্ত। আচ্ছা, এই সময়টাতে যে মানে সাহিত্যের যে রূপটা আমরা পেয়েছিলাম সেটা একটা মাত্র জিনিস, সেটাকে বলা হবে বিয়র। একটা এপিক, অর্থাৎ মহাকাব্য। এপিক মানে মহাকাব্য। এটার কোনো লেখকের পরিচয় খুঁজে পাওয়া যায় নাই, লেখক, তবে ধারণা করা হয় মানে একজন মুন্সি এটা লিখেছিলেন। মুন্সি বলা হয় যা তাদেরকে যারা মানুষের মুখের গল্পকে লিখিত আকারে রূপ দেয়, মুখের গল্পকে লিখিত আকারে রূপ দেয়, এদেরকে বলা হয় মুন্সি। আচ্ছা, তো বিওলফ মহাকাব্যর লেখক একজন মুন্সি। ওকে, তো এটার মোটামুটি লাইন হলো গিয়া 3000 প্লাস লাইন বিশিষ্ট। ওকে, এটার কাহিনীটা কিরকম হয়? এটা ইংলিশ লিটারেচারের না, কাহিনীটা হলো গিয়া জার্মানদের, বাট ইংলিশ লিটারেচারে এই গল্পটাকে অন্তর্ভুক্ত করা হয়। হ্রদগল নামক একটা রাজ্য আছে জার্মানি, হ্রদগল। এটা কিন্তু একটা রূপকথা। এই হ্রদগল রাজ্যের রাজা, হ্রদগল রাজ্যে একটা পাশে একটা রাক্ষস আসতো, এই রাক্ষসটাকে বলা হয় ব্রান্ডেল। এই ব্রান্ডেল রাক্ষস হ্রদগল রাজ্যে এসে মানুষ খেয়ে ফেলতো। তো রাজা খুবই দুশ্চিন্তায় ছিল। তো পাশের রাজ্যের রাজপুত্র যার নাম হলো বিওলফ, সে আইসা এই ব্রান্ডেলকে হত্যা করে। ব্রান্ডেলকে হত্যা করার পর এই মাদার অফ ব্রান্ডেল, রাক্ষসের যে মা, সে খেপে যায়, তাকেও হত্যা করে পাতালপুরীতে। হত্যা করে এই বিওলফি। ঠিক আছে, আচ্ছা, এবার এই কাব্যের লাস্টে দেখা যায় যে বিওলফ এখন বৃদ্ধ। একটা ড্রাগন আসে, সেই ড্রাগন আগুন নিক্ষেপ করে। ঠিক আছে, তো এই বৃদ্ধ বিওলফের সাথে ড্রাগনের ফাইট দেন ড্রাগনও মারা যায়। ড্রাগন প্লাস বিওলফ উভয়ই মারা যায়। এই হলো গিয়া আমাদের বিওলফের কাহিনী আর কি। তো এখন আসি, এই যে অ্যাংলো সেকশন পিরিয়ডে লেখক কারা ছিলেন। এই লেখকের শর্টকাট ফর্ম সেটা হবে ABC, শর্টকাট ফর্ম। এর মানে কি? এর মানে হলো এ দ্বারা বোঝায় আলফ্রেড দ্য গ্রেট, তৎকালীন কিং ছিলেন ইনি,
কিং অফ ইংল্যান্ড, উনি যে বইটা লিখেছিলেন ওনার বইটার নাম ছিল অ্যাংলো সেকশন ক্রনিকল। এটা একটা ইংলিশ প্রোস। তাহলে ইংলিশ প্রোজ লেখা শুরু কিন্তু ওনার হাত ধরেই আসছে। আর এনাকে কিন্তু ইংলিশ প্রোজের জনক বলা যাবে না। ইংলিশ প্রোজের জনক কে? ইংলিশ প্রোজের জনক হলো গিয়ে জন উইকলিফ, এই ভদ্রলোক। আচ্ছা, বি থেকে বেডে দ্য ভালনারেবল, বা আমরা এটাকে বলতে পারি ওনার নাম অ্যাডাম বেডে। ঠিক আছে, উনি একটা বই লেখেন, সময়কালটা কিন্তু 407 থেকে 1066, তার মানে এই সময়কালটাতে কিন্তু খ্রিস্টানদের একটা ধর্মীয় একটা যে সূচনা, এটা কিন্তু ব্যাপক আকারে ছড়াই পড়ছিল এই ইউরোপে আর কি। তো বেড দ্য ভালনারেবল বা অ্যাডাম বেডে তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হলো গিয়া দ্য এক্লেসিয়াল হিস্টোরি অফ ইংলিশম্যান, অর্থাৎ ইংল্যান্ডের যারা মানুষ ছিল তৎকালে তাদের যে ধর্মীয় পরিচয় সেটা উনি লিখেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় দ্য ডক্টর অফ চার্চ। আর এই ভদ্রলোক যেহেতু একটা ইংলিশ হিস্টোরি অফ দ্য এক্লেসিয়াল হিস্টোরি অফ ইংলিশম্যান, যেহেতু একটা হিস্ট্রি লিখেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় ইংলিশ হিস্টোরির জনক, ইংলিশ হিস্টোরি এর জনক বেড দ্য ভালনারেবলকে। আচ্ছা, এটা এ দ্বারা বোঝায়, এ বি লিখলাম, এবার সি দ্বারা যেটা বোঝায় কডম্যান। বাংলায় অনেক সময় এটাকে কিডম্যান বা কডম্যানও বলা হয়। ওকে, আচ্ছা, ভুল হয়েছে এখানে, এক্লেসটিক্যাল মানে যাজক সংক্রান্ত আর কি, এটার বাংলা মিনিং যাজক সংক্রান্ত। আচ্ছা, কিডম্যান কি লিখছিলেন? কিডম্যান লিখছিলেন একটা সেক্রেট সং লিখেছিলেন, সেক্রেট সং, ধর্মীয় একটা গান লিখেছিলেন উনি। এই জন্য ওনাকে বলা হয় দ্য ফার্স্ট পোয়েট ইন ইংলিশ খ্রিস্টান। উনি ইংলিশ বা আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট বা খ্রিস্টান ধর্মের প্রথম যে পবিত্র গান উনি লিখেছিলেন তার নাম ছিল কিডম্যান। উনি অনেক সং লিখতেন আর কি, ধর্মীয় সং। এই জন্য ওনাকে অ্যাংলো সেকশন যুগের মিল্টন বলা হইতো, অ্যাংলো সেকশন যুগের মিল্টন। ওকে, এই ছিল ওল্ড ইংলিশ লিটারেচারের মানে একটা সামারি আর কি। বাট এটা আসলে এগুলাই পাওয়া যায় বেশি আর কি, বাকি অন্যগুলো তেমন হস্তান্তর হয়নি আমাদের কাছে। হয়তো মানুষ লিখতো, বাট আমাদের কাছে হস্তান্তর হয়নি এই সব জিনিসগুলো। এবার ইংলিশের ওই সময়কালটাতে বেশিরভাগ সময় মানুষ ওই বিভিন্ন কাব্যিক রচনাগুলো মুখে মুখে বলতো, ওকে, গল্প বলতো আর কি, যেটা আমরা বিওর থেকে পাই আর কি।